তরফ থেকে আমরা আজকে একটি ভিডিও শেয়ার করছি, যেটি হচ্ছে ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোকে যে রিস্ক ফ্যাক্টরগুলো আমরা দেখতে পাই বা ওয়ার্মিং সিমটমস এবং রিস্ক ফ্যাক্টরের ওপর এখানে আমরা আলোচনা করব। আমরা সাধারণত অনেকেই জানি যে ব্রেন স্ট্রোক দু ধরনের হয়, একটি হেমারেজিক হয়, একটি ইসকেমিক হয়। তো হেমারেজিক ও ইসকেমিকের পার্থক্য এখানে আলোচনা করছি না। আমরা এখানে কি রিস্ক ফ্যাক্টর থাকে এবং কি ওয়ার্নিং সিমটমস থাকে, যেটা থেকে আমরা সাধারণভাবে বুঝতে পারবো যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। তো প্রথম হচ্ছে আমরা কি রিস্ক ফ্যাক্টর। হাই ব্লাড প্রেশার। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই ব্লাড প্রেশার হাই কি লো সেই ব্যাপারে ডিটেক্ট করতে চান না বা করেন না বা বুঝতে পারেন না, এবং তার কিন্তু কোনো স্পেসিফিক সিমটমস হয় না। যে প্রেশার বাড়ছে বলে একটা স্পেসিফিক সিমটমস হবে সেটা কিন্তু সেভাবে হয় না, সেই জন্য এটিকে বলা হয় সাইলেন্ট কিলার। তাহলে হাই বিপি বা হাইপার টেনশন, যাকে মেডিকেল টার্মসে বলা হয়, এটা একটা প্রথম রিস্ক ফ্যাক্টর। দ্বিতীয় রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি। যাদের বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই ঠিক প্রপারলি নেই, অর্থাৎ যাদেরকে আমরা ওবেস বা ওবেসিটি বলি, এক্সেসিভ ওয়েট, তাদের কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। তৃতীয়, যারা যে কোনো ফর্মেই তামাক সেবন করে, সে স্মোকিং হোক, তামাকের মাধ্যমে নাক মাজা হোক, অথবা এই গুটকা জাতীয় তামাক যে কোনো ফর্মে গ্রহণ করাই হলো একটি রিস্ক ফ্যাক্টর। চতুর্থ, যাদের কোলেস্টেরল লেভেল অনেকটা হাই রয়েছে। পঞ্চম, আনকন্ট্রোল যদি সুগার হয়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেকটা পরিমাণে বেড়ে যায়। তাছাড়া যাদের হার্টের রিদিম অর্থাৎ শ্বাসের রিদিম বা হার্টের রিদিম যদি সবসময় স্বাভাবিক না থাকে, মাঝে মাঝে একটু অস্বাভাবিক হয়ে যায়, তাদের ক্ষেত্রেও হয়। এবং কিছু ইনফেকশন থেকে অনেক সময় কিন্তু এই ব্রেন স্ট্রোকের সম্ভাবনা থাকে। তাহলে এই কয়েকটা জিনিসের মধ্যে আমরা কিন্তু এগুলোকে খানিকটা ম্যানেজ করতে পারি। এবং এই যে লাইফস্টাইল, অর্থাৎ এই যে ওয়েট বেড়ে যাওয়া, এক্সারসাইজ না করার প্রবণতা, এটা আমাদের হাতে, আমরা কন্ট্রোল করতে পারি। আমরা কন্ট্রোল করতে পারি ব্লাড সুগারকে, ব্লাড প্রেশারকে এবং কোলেস্টেরলকে। আমরা নিত্য ঠিকঠাকভাবে চেক আপ যদি করি, তাহলে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি। এগুলো আমাদের হাতের মধ্যে রয়েছে। এবং আমাদের হার্টের কোনো রকম অ্যাবনর্মালিটি রয়েছে কি না, সেটাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এবং তার জন্য উপযুক্ত ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে পারি। এরপর হচ্ছে ওয়ার্নিং সিমটমস আমাদের কি আছে। ওয়ার্নিং সিমটমসের মধ্যে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন একটি বিষয়কে বের করেছেন। এটি 2021-22 ছিল FAST ফার্স্ট। মানে প্রথম এফ মিনস যদি ফেসে কোনো রকম অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, অর্থাৎ মুখ কোনো একটা দিকে বেঁকে গেল, দেখা গেল যে মুখের মাসেল আস্তে আস্তে যেন জড়িয়ে যাচ্ছে, তাহলে ফার্স্ট হলো ফেস, এফ। এ ফর আর্ম, দুটো হাতকে সামনে বাড়ানো হলো, দেখা গেল একটা হাত পড়ে যাচ্ছে। এস ফর হলো স্পিচ, যদি দেখা গেল যে কথা বলতে অসুবিধে হচ্ছে অথবা কথা বুঝতেও অসুবিধে হচ্ছে, তাহলে স্পিচের যে সমস্যাটা, মেনলি বলতে যে অসুবিধে হওয়া, তাহলে ধরতে হবে স্ট্রোক হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। এবং টি ফর হলো টাইম, যে কত তাড়াতাড়ি আমরা যে নষ্ট হয়ে যাওয়া সেলগুলোকে ম্যানেজ করতে পারবো। এটাকে আমরা FAST 2021-22 সালে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন বলেছিলেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে নতুন রিসার্চ এর সঙ্গে দুটো জিনিসকে জুড়েছে। BEFAST, বি ফর ব্যালেন্স। যদি দেখা যায় হঠাৎ করে আপনার হাঁটতে চলতে গিয়ে ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আপনি সতর্ক হয়ে যান এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবং অনেক সময় আমাদের ছোটো ছোটো স্ট্রোক হয়, যেগুলোর কিন্তু আমরা বুঝতে পারি না। তো এই ছোটো ছোটো স্ট্রোকগুলো হতে হতে 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে অনেক সময় বড় স্ট্রোক হয়। আর হচ্ছে ই ফর কি না, ই ফর আই ভিশন।
আইজের ওপর এফেক্ট। যদি হঠাৎ করে দেখা যায় যে আমার চোখের সামনে ভিশন নষ্ট হচ্ছে, বা আমি ভালো করে দেখতে পাচ্ছি না, বা কোনো রকম প্রবলেম তৈরি হচ্ছে, তাহলে আপনি কিন্তু রিস্ক না নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ একটি রিস্ক ফ্যাক্টর দেখা দিয়েছে। তাহলে এই ওয়ার্নিং সিমটমসগুলোর দিকে আপনারা লক্ষ্য রাখবেন, যে মুখের দিকে কোনো মাসেলের সমস্যা হচ্ছে কিনা, মুখ বেঁকে যাচ্ছে কিনা, বা কোনো রকম মুখের দিকে সেন্স লস হচ্ছে কিনা। 2, আপনারা দেখবেন যে হাত ওঠাতে বা তোলাতে গেলে সেই রকমভাবে কোনো সমস্যা হচ্ছে, কোনো ব্যথা নয় এখানে, যে কোনো যেন জোর পাওয়া যাচ্ছে না, হাত পড়ে যাচ্ছে। 3 হচ্ছে যে স্পিচে প্রবলেম হচ্ছে, কথা বলতে কোনো সমস্যা হচ্ছে। 4 হচ্ছে সেই টিয়ের যেহেতু টাইমিংস, এর ওপরে টাইমিংস, যে ব্রেনের সেল তাহলে আমরা কতটা টাইমের মধ্যে ম্যানেজ করতে পারি। যে কারণে আমরা বলি যে স্ট্রোক হওয়া যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাওয়া যায়, তাহলে সেলগুলোকে আমরা বাঁচাতে পারি। আর এই সেলের ক্ষতি কিন্তু অতি দ্রুত সম্পন্ন হয়, এবং সেলের নিউরনসগুলি কিন্তু অতি দ্রুত খারাপ হয়। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনাদের মোবাইল থেকে আপনারা দেখতেও পারবেন, এটি একটি অ্যাপ বের করা হয়েছে, এবং যেটি ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন যেটিকে গ্রহণ করেছে, অকল্যান্ড ইউনিভার্সিটি একটি রিক্সোমিটার বলে একটি অ্যাপ বের করেছে। এই রিক্সোমিটার আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবেন, এবং ওখানে কতগুলো কোশ্চেন দেওয়া থাকে, আপনার বয়স কত, আপনার ওয়েট কত, আপনার হাইট কত, এরকমভাবে। এবং তারা এই ডেটাটা কোথাও প্রকাশ্যে আনে না, এবং তারা এর ওপর একটি রিসার্চ চালাচ্ছে সারা পৃথিবীতে স্ট্রোকের সংখ্যা কোন দেশে কত, এবং আপনাকে এরা কিন্তু 6 মাস বা 1 বছর অন্তর একটা ব্যাকআপ দেবে যে আপনি আপনার রিস্ক ফ্যাক্টর কতটা কমিয়েছেন। তবে একটি কথা সবসময় জেনে রাখুন, যে স্ট্রোক এর হাত থেকে বাঁচার জন্য ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন যেরকম কাজ করছে, যে অ্যাওয়ারনেস ক্যাম্প যাতে, এবং তাদের মোটো হচ্ছে 2030-এর মধ্যে অন্তত 50% স্ট্রোককে কমিয়ে আনা, তেমনি আমাদের ফিটনেস মেডিকেল সোসাইটি ও প্রচুর জায়গায় হয়তো সেই লেভেলে অত ফাস্টভাবে কাজ করতে পারে না। আপনারা যদি সকলে এগিয়ে আসেন, তাহলে আপনারা মানুষকে শুধুমাত্র এই সচেতনতা দিন, এই রিস্ক ফ্যাক্টরগুলো যাতে তারা একটু অ্যাভয়েড করে চলেন, এবং এই যে ওয়ার্নিং সিমটমসগুলো, সেইগুলো দেখা মাত্র যেন সঙ্গে সঙ্গে হসপিটালের দ্বারস্থ হন, অথবা কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করেন। এবং সবসময় জানবেন, যদি প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ আপনারা খান, কখনোই নিজের ইচ্ছে মতো তাকে বন্ধ করবেন না, বাড়াবেন না, কোনো রেকগনাইজ ডক্টরের পরামর্শ নিয়ে এগুলো করবেন। তো আমরা এই ধরনের ভিডিও আমরা ট্রেনিংয়ের জন্য এবং সাধারণ মানুষের প্রচারের জন্য দিয়ে থাকি। আপনারা যদি আপনাদের আরও কিছু বিষয় জানার ইচ্ছে থাকে, তাহলে আমাদের জানাবেন, আমরা অবশ্যই আপনাদের দেওয়া টপিকের ওপর আরও সুন্দরভাবে ব্যাখ্যা করে জানিয়ে দেব। তো আজকের মতো এখানেই আমরা শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আপনাদের সঙ্গে। নমস্কার।